হ্যালো ভিউয়ার্স, আজ আমি ক্লাস 9 বাংলার একটা সুন্দর প্রবন্ধ তোমাদের যেটা 3rd ইউনিট টেস্টে রয়েছে, সেটা হচ্ছে হিমালয় দর্শন, লেখিকা বেগম রোকেয়া। তো সেটা তোমাদেরকে আজকে আমি পড়ে শোনাবো এবং এর যে মূল বিষয়বস্তু তোমাদেরকে আমি বুঝিয়ে দেবো। তাই তোমরা কিন্তু আমার এই পড়াটা চলাকালীন তোমাদের টেক্সট বুকটা খুলে বসবে এবং পড়াটা খুব ভালো করে প্রত্যেকেই বুঝে নেবে, ঠিক আছে? তো চটপট প্রত্যেকে বইটা বার করো এবং আমার সঙ্গে পড়াটা তোমরা শোনো আর কি, ঠিক আছে? প্রত্যেকেরই ভালো লাগবে, ওকে? আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই দেখো, স্কিপ কিন্তু করো না, তাহলে কিন্তু গল্পটা কিছুই বুঝতে পারবে না। সুতরাং ভিডিওটা কিন্তু ভালো করে দেখো, ঠিক আছে? তো চলো শুরু করছি আজকের পড়া। হিমালয় দর্শন, লেখিকা বেগম রোকেয়া। হিমালয় দর্শন বলতে হিমালয়কে দেখতে যাচ্ছে। কে দেখতে যাচ্ছে? আমাদেরই লেখিকা বেগম রোকেয়া। তোমরা নিশ্চয়ই জানো বেগম রোকেয়া সম্পর্কে। তিনি কিন্তু এক মহান, বলতে পারো একটা মহান কৃতিত্ব রেখে গেছে আমাদের প্রত্যেকেরই জীবনে। তার একটা অবদান রয়েছে বেগম রোকেয়ার, সেটা একটু জানি। আগে জেনে নিই লেখক সম্পর্কে দুই একটা কথা, তারপর আমরা হিমালয় দর্শন গল্পটা শুরু করব, ঠিক আছে? এই যে বেগম রোকেয়া, তিনি কিন্তু বাংলাদেশের মুসলিম নারী প্রগতির ইতিহাসে এক অগ্রণী প্রতিনিধি ছিলেন। অর্থাৎ তিনি কিন্তু নারীদের শিক্ষার জন্য অনেক বিশেষ ভূমিকা নিয়েছিলেন। আরো ভালো করে বলতে গেলে তার জন্মটা আগে শুনে নি। 1880 খ্রিস্টাব্দের 9 ডিসেম্বর বাংলাদেশের রংপুর জেলার পায়রাবন্দ গ্রামে বেগম রোকেয়া জন্মগ্রহণ করেন, ঠিক আছে? তার বাবার নাম ছিল জহিরুদ্দিন মোহাম্মদ আবু আলী, ঠিক আছে? তিনিও খুব ভালো আর কি সেই সময় একজন সম্ভ্রান্ত ভূস্বামী ছিলেন। এবং যে বেগম রোকেয়ার মা, তার নাম ছিল রাহাতুন্নেসা সাবেরা চৌধুরী রানী, ঠিক আছে? মুসলিম পরিবারের বলে নামগুলো একটু বড় বড়, ঠিক আছে? তো দেখো, বেগম রোকেয়ারা কিন্তু 6 ভাই বোন ছিল। সেই সময়ে মুসলিম সমাজের অনুশাসন মেনে রোকেয়া ও তার ভাই বোনেদের বাইরে পড়াশোনা করতে পাঠানো হয়নি। অর্থাৎ পড়াশোনা করার জন্য বাইরে বেরোনোটা তাদের সময় ছিল না, ঠিক আছে? বাড়িতে বসেই আরবি, উর্দু এগুলো কি করানো হতো? শেখানো হতো। এবং এই রোকেয়ার কিন্তু এই পড়াশোনার প্রতি বা অন্যান্য জিনিসের প্রতি কৌতূহল এবং জ্ঞান পিপাসা অসীম ছিল। জানার আগ্রহ প্রচুর পরিমাণে ছিল সেই সময়। ভাবো, 1880 সালের কথা বলছি। তারপর তিনি 1896 খ্রিস্টাব্দে মাত্র 16 বছর বয়সে ভাগলপুরের ডেপুটি ম্যাজিস্ট্রেট সৈয়দ সাখাওয়াত হোসেনের সঙ্গে রোকেয়ার বিয়ে হয়, ঠিক আছে? তাহলে বিয়ে হয় 16 বছর বয়সে। বিয়ের পরও কিন্তু বেগম রোকেয়া সেই পড়াশোনার প্রতি যে ব্যাপারটা, সেটা কিন্তু ছেড়ে দেয়নি। তিনি কিন্তু সেটা চালিয়ে গেছিলেন। তার স্বামীও কিন্তু উদার মনের মানুষ ছিল। রোকেয়াকে তিনি লেখাপড়ায় উৎসাহ দিতেন। আবার ওই স্বামীর আগ্রহেই কিন্তু রোকেয়ার সাহিত্য চর্চা শুরু হয়, অর্থাৎ তিনি লেখালেখি শুরু করেন, ঠিক আছে? আজকে যে আমরা গল্পটা পড়ছি হিমালয় দর্শন, তার উৎসটা একবার তোমরা খাতায় নোট করে রাখো। উৎসটা হলো কুপমণ্ডুকের হিমালয় দর্শন থেকে এটা নেওয়া হয়েছে, কুপমণ্ডুকের, ওকে? মনে রাখবে। তো চলো এবার আমরা শুরু করছি হিমালয় দর্শন গল্পটি। লেখিকা এখানে হিমালয় দেখেছেন এবং হিমালয় ঘুরতে গিয়ে তিনি হিমালয়ের যে দর্শন করে যে রূপটা তিনি দেখেছেন, সেই রূপটাই এই গল্পের বা এই প্রবন্ধের মধ্যে তিনি ফুটিয়ে তুলেছেন। তো চলো শুরু করছি। দেখো, যাত্রার সময় যথাসময় যাত্রা করিয়া শিলিগুড়ি স্টেশনে আসিয়া পৌঁছিলাম। অর্থাৎ শিলিগুড়ি স্টেশনে এসে সবাই কি করেছে? পৌঁছেছে। শিলিগুড়ি হইতে হিমালয় রেল রোড আরম্ভ হইয়াছে। এখানে সাধু ভাষায় লেখা রয়েছে, ঠিক আছে? আমি জাস্ট পড়ে যাচ্ছি, তাহলে তোমরা বুঝতে পারবে, শুধু মন দিয়ে শুনে যাও। শিলিগুড়ি হইতে হিমালয় রেল রোড আরম্ভ হইয়াছে। তাহলে হিমালয় যে রেল রোড, সেটা কোথা থেকে আরম্ভ হয়েছে? সেটা আরম্ভ হয়েছে শিলিগুড়ি থেকে। ইস্ট ইন্ডিয়ান গাড়ির অপেক্ষা ইস্টার্ন বেঙ্গল রেলগাড়ি ছোট, হিমালয়ান রেলগাড়ি আবার তাহার অপেক্ষাও ছোট। কতটা ছোট বুঝতেই পারছো। ক্ষুদ্র গাড়িগুলো খেলনা গাড়ির মতো বেশ সুন্দর দেখায়, আর গাড়িগুলি খুব নিচু হয়। তাহলে ওখানকার গাড়িগুলোর বৈশিষ্ট্য কেমন বোঝা গেল? ছোট ছোট গাড়ি এবং নিচু নিচু গাড়ি। যাত্রীগণ ইচ্ছা করিলে চলিবার সময়ও অনায়াসে উঠিতে নামিতে পারেন, এতটাই নিচু, বোঝা গেল? আমাদের ট্রেন অনেক আঁকাবাঁকা পথ অতিক্রম করিয়া ধীরে ধীরে উপরে উঠিতে লাগিল। উপরে বলতে পাহাড়ের উপরে। গাড়িগুলো কটা কটা শব্দ করিতে করিতে কখনো দক্ষিণে কখনো উত্তরে আঁকিয়া বাঁকিয়া চলিল।
পথের দুই ধারে মনোরম দৃশ্য, কোথাও অতি উচ্চ চূড়া, কোথাও নিবিড় অরণ্য। বোঝা গেল? ক্রমে আমরা সমুদ্র হইতে 3000 ফিট উচ্চে উঠে আছি। তাহলে কতটা উপরে উঠেছে? সমুদ্র থেকে 3000 ফুট উপরে উঠে গেছেন। এখনো শীত বোধ হয় না, কিন্তু মেঘের ভিতর দিয়া চলিয়াছি। নিম্ন উপত্যকায় নির্মল শ্বেত কুচ্ছটিকা দেখিয়া সহসা নদী বলিয়া ভ্রম জন্মে। অর্থাৎ নিচের দিকে যে উপত্যকাটা, সেখানে দেখছে যে শ্বেত কুজ্ঝটিকা অর্থাৎ সাদা কুয়াশা। মনে রাখবে, শ্বেত মানে সাদা, কুজ্ঝটিকা মানে কুয়াশা। তো সাদা কুয়াশা দেখে কি মনে হয়েছে লেখিকার? নদী মনে হয়েছে। তারপর কি? তরু লতা ঘাস পাতা সকলেই মনোহর। অর্থাৎ তরু বলতে কি? অর্থাৎ গাছপালা সবই কিন্তু সেখানে সুন্দর লাগছে। এত বড় বড় ঘাস আমি পূর্বে দেখি নাই, মানে ওখানে এত বড় বড় ঘাস লেখিকা আগে কখনো দেখেনি। হরিদর্ণ চায়ের ক্ষেত্রগুলি প্রাকৃতিক শোভা আরো শতগুণ বৃদ্ধি করিয়াছে। হরিদর্ণ মানে কি? সবুজ রং। ঠিক আছে, সবুজ রঙের যে চায়ের ক্ষেতগুলো, সেগুলো যেন আরো প্রাকৃতিক শোভাটাকে বাড়িয়ে তুলেছে। দূর হইতে সারি সারি চারাগুলোই বড় সুন্দর বোধ হয়। মাঝে মাঝে মানুষের চলিবার সংকীর্ণ পথগুলি ধরণীর সীমান্তের ন্যায় দেখায়। ধরণী বলতে অর্থাৎ পৃথিবীর সীমান্তের মতো দেখাচ্ছে। বোঝা গেল? নিবিড় শ্যামল বন, বসুমতীর ঘন কেশপাশ, আর পথগুলো আঁকা বাঁকা সিথি, মানে এইরকম লাগছে। অর্থাৎ পাহাড়ের মধ্যে যে চা বাগানের মধ্যে যে সরু সরু সংকীর্ণ পথ, সেই পথগুলো দেখে লেখিকার কিন্তু এই সিথির মতো আবার মনে হচ্ছে, আঁকা বাঁকা সিথি। ঠিক আছে, তোমরা যদি কেউ পাহাড়ি অঞ্চলে ঘুরতে যেয়ে থাকো বা দার্জিলিং কেউ যদি গিয়ে থাকো, তারা তো নিশ্চয়ই বুঝতে পারছো এই গল্পটার পুরো ব্যাপারটা। যে তোমরা যেরকম দেখেছো, লেখিকারও চোখে সেই রকমই লেগেছে, কিন্তু লেখিকা তার ভাষা দিয়ে সেটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করছে। ঠিক আছে, তো দেখো, রেলপথে অনেকগুলো জলপ্রপাত বা নির্ঝর দৃষ্টিগোচর হইল, ইহা সৌন্দর্য বর্ণনাতীত। অর্থাৎ লেখিকা সেখানে অনেক জলপ্রপাত দেখতে পেয়েছে। কোথা হইতে আসিয়া ভীম বেগে হিমাদ্রির পাষাণ হৃদয় বিদীর্ণ করিতে করিতে ইহারা কোথায় চলিয়াছে, ইহাদেরই কোনো একটি বিশালাকায় জাহ্নবীর উৎস, একথা সহসা বিশ্বাস হয় কি? এখানে জাহ্নবীর বলতে গঙ্গার কথা বলা হচ্ছে, যে এখানে কিছু একটা গঙ্গার, মানে কোনো একটা হয়তো গঙ্গার উৎস হবে, এটা কি বিশ্বাস করা যায়? লেখিকার মনে এটা হচ্ছে। একটি বড় ঝর্ণার নিকট ট্রেন থামিল, ট্রেনটা দাঁড়ালো। আমরা ভাবিলাম যাহাতে আমরা প্রাণ ভরিয়া জলপ্রবাহ দেখিতে পাই, সেই জন্য বোধহয় গাড়ি থামিয়াছে। অর্থাৎ লেখিকা ভাবছে যাতে আমরা সেটা ভালো করে দেখতে পারি, সেই জন্য হয়তো ট্রেনটা এখানে থেমেছে। বাস্তবিক সেজন্য কিন্তু ট্রেন থামে নাই, কারণটা ছিল অন্য। কি কারণ? সেইখানে জল পরিবর্তন করা হইতেছিল, অর্থাৎ জল চেঞ্জ করা হচ্ছিল, যে কারণে ট্রেন থামুক আমাদের মনোরথ পূর্ণ হইল। অর্থাৎ যে জন্যই ট্রেনটা থামুক না কেন, লেখিকারা সেটা ভালো করে দেখতে পেয়ে তাদের মনটা ভরে গেল। এখন আমরা 4000 ফিট ঊর্ধ্বে উঠিয়াছি, তাহলে এখন আবার কোথায় উঠিয়াছে? 4000 ফিট উপরে উঠেছে। তবু শীত অনুভব করি না, মানে শীত লাগছে না। কিন্তু গরমের জ্বালায় যে এতক্ষণ প্রাণ কণ্ঠাগত ছিল, সে জুলুম হইতে রক্ষা পেলাম। অর্থাৎ এতক্ষণ যে গরম লাগছিল 3000 ফুট উচ্চতায় উঠে, তাদের কিন্তু গরম লাগছিল, সেই গরমটা কিন্তু আর নেই, বাট শীত কিন্তু লাগছে না। অল্প অল্প বাতাস মৃদু গতিতে বহিতেছে, অর্থাৎ বইছে। বোঝা গেল? বুঝতে পারছো? আশা করি প্রত্যেকেই রেসপন্স করবে আমাকে কমেন্টে যে হ্যাঁ ম্যাম বুঝতে পারছি। ঠিক আছে, তোমরা যদি গল্পের পুরো ব্যাপারটা না বুঝতে পারো, যতই প্রশ্ন উত্তর মুখস্থ করে ফেলো না কেন, কোনো অ্যান্সারই কিন্তু লিখতে পারবে না। বাংলা হচ্ছে এমনই একটা বিষয়, ভালো করে যদি গল্পের বা কবিতার মূল বিষয়টা যদি বুঝতে পারো, প্রত্যেকেরই পরীক্ষার এই প্রশ্নগুলো মুখস্থ করতে বেশিক্ষণ সময় লাগবে না, কারণ এই মূল ভাবনাটা তোমাদের কিন্তু কোশ্চেনে তুলে অ্যান্সারে লিখতে হবে, তাই না? তাই প্রত্যেকে চেষ্টা করবে পড়াটা ভালো করে বুঝে নেওয়ার। ওকে, তারপর দেখো, অবশেষে কার্শিয়াং স্টেশনে উপস্থিত হইলাম। এখনকার উচ্চতা 4864 ফিট। তাহলে এখন কোথায় উঠেছেন? 4864 ফিট উচ্চতায় উঠেছেন। সেখানে কি রয়েছে? কার্শিয়াং স্টেশন। তাহলে এখান থেকে একটা প্রশ্ন পেলাম, কার্শিয়াং স্টেশনের উচ্চতা কত? 4864 ফিট। ঠিক আছে, স্টেশন হইতে আমাদের বাসা অধীর দূর নয়, অর্থাৎ যেখানে লেখিকারা দাঁড়াবেন বা থাকবেন সেটা কিন্তু বেশি দূর নয়। শীঘ্রই আসিয়া পৌঁছিলাম। আমাদের ট্রাঙ্ক কয়টা ভ্রমক্রমে দার্জিলিংয়ের ঠিকানায় বুক করা হয়েছিল। জিনিসপত্রের অভাবে বাসায় আসিয়াও সন্ধ্যার পূর্বে গৃহসুখ
অনুভব করিতে পারি নাই। সন্ধ্যার ট্রেনে আমাদের ট্রাঙ্কগুলি ফিরিয়া আসিল। আমাদের দার্জিলিং যাইবার পূর্বে আমাদের জিনিসপত্র তথাকার বায়ু সেবন করিয়া চরিতার্থ হইল। অর্থাৎ তিনি এটা বলতে চাইছেন যে লেখিকার যে গৃহস্থলের জিনিসপত্র সেগুলো দার্জিলিংয়ের বায়ু সেবন করে চরিতার্থ হয়েছেন, সেটাই তিনি বলেছেন। বোঝা গেল? পরদিন হইতে আমরা সম্পূর্ণ গৃহসুখে আছি। তাই বলি, কেবল আশ্রয় পাইলে সুখে গৃহে থাকা হয় না, আবশ্যকীয় আসবাব সরঞ্জামও চাই, তাই না? তাহলে আশ্রয় পেলেই যে তুমি গৃহসুখে থাকবে সেটা কিন্তু না। তোমার সেখানে তোমার যে জিনিসগুলো, আসবাবগুলো, সেগুলোও কিন্তু দরকার পড়ে। এখানে এখনো শীতের বৃদ্ধি হয় নাই, গ্রীষ্মও নাই। বোঝা গেল? অর্থাৎ শীতও নেই, গ্রীষ্ম নেই। এই সময়কে পার্বত্য বসন্তকাল বলিলে কেমন হয়? তাহলে পার্বত্য বসন্তকাল, না শীত না গরম। সূর্যকিরণ প্রখর বোধ হয়। আমাদের আসিবার পর একদিন মাত্র সামান্য বৃষ্টি হইয়াছিল। বায়ু তো খুবই স্বাস্থ্যকর, জল নাকি খুব ভালো নহে। আমরা পানীয় জল ফিল্টারে ছাকিয়া ব্যবহার করি। জল কিন্তু দেখিতে খুব পরিষ্কার, স্বচ্ছ, কূপ নাই, নদী পুষ্করিণীও নাই, সবে ধন নির্ঝরের জল। ঝর্ণার সুবিমল সুশীতল জলদর্শনে চক্ষু জুড়ায়। এত সুন্দর জল। স্পর্শনে হস্ত জুড়ায়, মানে হাত ধরলে, মানে হাতে টাচ করলে হাতটা জুড়িয়ে যায়। এবং ইহার চতুষ্পার্শ্বস্থিত শীতল বাতাসে না ঘন কুয়াশায় প্রাণ জুড়ায়। অর্থাৎ এখানে সেরকম কূপ বা নদী বা পুকুর এগুলো না থাকার জন্য সেখানকার নির্ঝর বা জলপ্রপাতের জলই কিন্তু একমাত্র ভরসা। বোঝা গেল? আর কার্শিয়াংয়ের পাহাড়ের উপরে পরিষ্কার ও হালকা বায়ু, মেঘর লুকোচুরি কিন্তু এখানে কি হয়, মানে চমৎকার খেলা দেখায়। ঠিক আছে? আর কি না, এখানে প্রাণ জুড়ায় ঘন কুয়াশাতে। ঠিক আছে? শীতল বাতাসে নয়। এখানকার বায়ু পরিষ্কার ও হালকা। বায়ু এবং মেঘের লুকোচুরি খেলা দেখিতে চমৎকার। এই মেঘ এদিকে আছে, ওদিকে হইতে বাতাস আসিল, মেঘখণ্ডকে তাড়াইয়া লইয়া চলিল। প্রতিদিন অস্তমান রবি বায়ু এবং মেঘ লইয়া মনোহর সৌন্দর্যের রাজ্য রচনা করে। এই হয়, মেঘ আসে আবার চলে যায়, আবার আসে আবার চলে যায়, এই হয়। হাওয়ার সঙ্গে মেঘের এই লুকোচুরি খেলা চলতে থাকে। বোঝা গেল? পশ্চিম গগনে পাহাড়ের গায়ে তরল স্বর্ণ ঢালিয়া দেওয়া হয়। অতঃপর খণ্ড খণ্ড সুকুমার মেঘগুলো সুকুমল অঙ্গে সুবর্ণ মাখিয়া বায়ু ভরে ইতস্তত ছোটাছুটি করতে থাকে। ইহাদেরই তামাশা দেখিতেই আমার সময় অতিবাহিত হয়। অর্থাৎ লেখিকার সময় কাটে এগুলো দেখেই। আত্মহারা হইয়া থাকি, আমি কোনো কাজ করিতে পারি না। অর্থাৎ এই প্রকৃতির এই দৃশ্য দেখে লেখিকা নিজেকে আর ঠিক রাখতে পারে না, কোনো কাজই তার হয় না ঠিক মতো। মনে পড়ে একবার মহিলায় ঢেকি শাকের কথা পাঠ করিয়াছি। মহিলাটা কি? মহিলা হচ্ছে একটা পত্রিকা। ঠিক আছে? সেখানে কিন্তু ঢেকি শাকের কথা তিনি পাঠ করিয়েছিলেন। ঢেকি শাককে আমি ক্ষুদ্র গুল্ম বলিয়াই জানিতাম। কেবল ভূতত্ত্ব গ্রন্থে পাঠ করিয়েছিলাম যে কার্বনিফেরাস যুগে বড় বড় ঢেকি তরু ছিল। এখন সেই তো ঢেকি তরু সচক্ষে দেখিলাম, ভারী আনন্দ হইল। তরুবর 20 by 25 ফিট উচ্চ হইবে, এইরকম। কোনো কোনো স্থানে নিবিড় ঘন বন। সুখের বিষয় বাঘ নাই, তাই নির্ভয়ে বেড়াইতে পারি। আমরা নির্জন বন্য পথেই বেড়াইতে ভালোবাসি। সর্প বা ছিনে যোগ আছে। এ পর্যন্ত সর্পের সহিত আমাদের সাক্ষাৎ হয়, অর্থাৎ সাপের এখনো দেখা মেলেনি। কেবলই 2-3 বার জোকে রক্ত শোষণ করিয়াছে, অর্থাৎ জোকের দেখা পাওয়া গেছে। বোঝা গেল? এদেশের স্ত্রীলোকেরা যোগ দেখিলে ভয় পায় না। আমাদের ভুটিয়া চাকরানি ভালু বলে। তাহলে ভুটিয়া চাকরির নাম কি? ভালু। জোকে কি ক্ষতি করে? রক্ত শোষণ শেষ হইলে আপনিই চলিয়ে যায়। রক্ত যদি খেয়ে পেট ভরে যায়, ও এমনিই চলে যায়। ভুটিয়ানিরা 7 গজ লম্বা কাপড় ও ঘাগরায়, মানে ঘাগরার মতো করিয়া পরে। কোমরে একখণ্ড কাপড় জড়ানো থাকে, গায়ে জ্যাকেট ও বিলাতি শাল দ্বারা মাথা ঢাকা। তাহলে ভুটিয়াদের বর্ণনাটা ভালো করে পড়বে, তাদের পোশাকের বর্ণনাটা। ঠিক আছে? পৃষ্ঠে 2-1 মন বোঝা লইয়া অনায়াসে প্রস্তর সংকুল আবুরা খাবুরা পথ বহিয়া উচ্চে ওঠে, মানে এবড়ো খেবড়ো পথ দিয়ে তারা উপরে ওঠে, এরূপ নিচেও যায়, মানে এরকম করে উপরে ওঠে আবার নিচেও যায়। যে পথ দেখিয়েই আমাদের সাহস গায়েব হয়, মানে আমাদের সাহসটা থাকে না, উধাও হয়ে যায়, এরকম পথ দিয়ে ওরা ওঠানামা করে। সেই পথে উহারা বোঝা লইয়া অবলীলাক্রমে ওঠে, মানে কোনো ওদের সমস্যাই হয় না, এরকম করে ওরা উঠে যায়। দেখে লেখিকার ভারী
প্রশ্ন হয় মনে। মহিলার সম্পাদক মহাশয় আমাদের সম্বন্ধে একবার লিখিয়াছিলেন, আবার সেই মহিলা এসছে। মহিলা বলতে কিন্তু কোনো মহিলাকে বা কোনো নারীকে ভেবো না, এটা কিন্তু একটা পত্রিকার কথা বলা হচ্ছে। তো সেটাই বলছে, মহিলা পত্রিকার সম্পাদক মহাশয় আমাদের সম্বন্ধে একবার লিখিয়াছিলেন যে রমণী জাতি দুর্বল বলিয়া তাহাদের নাম অবলা। জিজ্ঞাসা করি, এই ভুটিয়ানিরাও এই অবলা জাতির অন্তর্গত নাকি? ইহারা উদরান্নের জন্য পুরুষদের প্রত্যাশী নহে, সমভাবে উপার্জন করে। মানে এরা কিন্তু ছেলের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে রোজগার করতে পারে। বরং অধিকাংশ স্ত্রীলোক দিকেই পাথর বহিতে দেখি, পুরুষেরা বেশি বোঝা বহন করে না, অবলারা প্রস্তর বহিয়া লইয়া যায়। ভাবো, মেয়েরা এখানে পাথর বয়ে নিয়ে যাচ্ছে, সবলেরা পথে পাথর বিছাইয়া রাস্তা প্রস্তুত করে, সে কাজে বালক বালিকারাও যোগদান করে। অর্থাৎ মেয়েরা, ছেলেরা, বাচ্চারা সবাই যোগদান করে। এখানে সবলেরা বালক বালিকা দলভুক্ত বলিয়া বোধ হয়। ভুটিয়ানিরা পাহাড়নি বলিয়া আপন পরিচয় দেয়। আমরা পাহাড়নি, নিজেদের পরিচয় দেয় কি বলে? পাহাড়নি বলে। এবং আমাদিগকে নিচেকা আদমি বলে। কি আদমি? নিচেকা আদমি। যেন ইহাদের মতে নিচেকা আদমি অসভ্য। স্বভাবত ইহারা শ্রমশীলা, কার্যপ্রিয়, সাহসী ও সত্যবাদী। এরাই হচ্ছে এগুলো হচ্ছে এদের প্রকৃত বৈশিষ্ট্য। এরা কিন্তু শ্রমলীলা, অর্থাৎ প্রচুর পরিমাণে খাটতে পারে, কার্যপ্রিয়, কাজ পছন্দ করে, সাহসী ও সত্যবাদী। কিন্তু নিচেকা আদমি সংস্রবে থাকিয়া ইহারা ক্রমশ সদ্গুণ রাজি হারাইতেছে। বাজারে পয়সা অল্প স্বল্প চুরি করা, দুধের জল মেশানো ইত্যাদি দোষ শিখিতেছে। আবার নিচেকা আদমির সঙ্গে বিবাহও হয়। ওইরূপে উহারা অন্যান্য জাতির সহিত মিশিতেছে। আমাদের বাসা হইতে প্রায় 1 মাইল দূরে বড় একটা ঝর্ণা বহিতেছে। এখান হইতে ওই দুগ্ধ ফেন নিব জলের স্রোত দেখা যায়। মানে যেখানে লেখিকাদের বাড়ি বা বাসা, সেখান থেকে কিন্তু এগুলো দেখতে পাওয়া যায়, জলের স্রোতটা দেখতে পাওয়া যায়। দুগ্ধ ফ্যান নিব মানে দুধের ফেনা যেরকম উতরায়, সেই রকম জলের স্রোতটা দূর থেকে দেখা যায়। দিবানিশি তাহার কল্লোল গীতি শুনিয়া ঈশ্বরের প্রতি ভক্তির উচ্ছ্বাস দ্বিগুণ ত্রিগুণ বেগে প্রবাহিত হয়। অর্থাৎ সারাদিন, দিন রাত কিন্তু সেই কল্লোল ধ্বনি শোনা যায়। এবং যেটা শুনে কি মনে হয়? ঈশ্বরের প্রতি ভক্তির যে উচ্ছ্বাস, সেটা কিন্তু দ্বিগুণ থেকে তিগুণ, অর্থাৎ 2 গুণ থেকে 3 গুণ বেগে কি হয়? প্রবাহিত হয়। বলি, প্রাণটাও কেন ওই নির্ঝরের ন্যায় বহিয়া গিয়া পরমেশ্বরের চরণ প্রান্তে লুটাইয়া পড়ে না? এইভাবে কেন আমাদের প্রাণটা কেন ভগবানের চরণে গিয়ে পড়ে যায় না? লেখিকা এগুলো প্রশ্ন করে। অধিক কি বলিব, আমি পাহাড়ে আসিয়া অত্যন্ত সুখী, ঈশ্বরের নিকট কৃতজ্ঞ হইয়াছি। সমুদ্রের সামান্য নমুনা অর্থাৎ বঙ্গোপসাগর দেখিয়াছি, বাকি ছিল পর্বতের একটি নমুনা দেখা। এখানে সে স্বাদও পূর্ণ হলো। অর্থাৎ তিনি সবই দেখেছেন, পাহাড় দেখার তার স্বাদ ছিল, সেটাও কিন্তু এখানে এসে পূর্ণ হলো। না, স্বাদ তো মেটে নাই, যত দেখি ততই দর্শন পিপাসা শতগুণ বাড়ে। অর্থাৎ এখনো কিন্তু তার স্বাদটা মেটেনি। এত সুন্দর অপরূপ দেখে তার স্বাদ আরো বেড়েই যাচ্ছে। কত গুণ? 100 গুণ, 100 গুণ বেড়ে যাচ্ছে। কিন্তু কেবল 2টি চক্ষু দিয়াছেন, তাহা দ্বারা কত দেখিব? প্রভু অনেকগুলো চক্ষু দেন নাই কেন? অর্থাৎ ভগবানকে তিনি প্রশ্ন করছেন, 2টো চোখ দিয়ে আমি আর কত কি দেখবো? আরো চোখ দিলে ভালো হতো আর কি, তাহলে অনেক কিছু আরো দেখতে পেত। যদি দেখি যত দেখি যত ভাবি, তাহার ভাষায় ব্যক্ত করিবার ক্ষমতা নাই। মানে এত সুন্দর দৃশ্য যেটা আর ভাষায় বলাও লেখিকার পক্ষে সম্ভব হচ্ছে না, এতটাই সুন্দর। প্রত্যেকটি উচ্চশৃঙ্গ, প্রত্যেকটি ঝর্ণা প্রথমে যেন বলে, আমায় দেখ, আমায় দেখ। মানে ওরা প্রত্যেকটাই বলছে আমায় দেখ, ও বলছে আমায় দেখ, এতটাই সুন্দর। যখন তাহাকে বিস্ময় বিস্ফারিত নয়নে দেখি, তখন তাহারা ঈষৎ হাস্যে ভ্রুকুটি করিয়া বলে, আমাকে কি দেখ? আমার স্রষ্টাকে স্মরণ করো। ঠিক কথা, চিত্র দেখিয়া চিত্র করে নৈপুণ্য বোঝা যায়, নতুবা নাম শুনিয়া কে কাহাকে চিনে, তাই না? এই যে বাজারে এখনো পাহাড় দেখনি, তারা কিন্তু বুঝবে পাহাড়ের দৃশ্যটা। কিংবা যারা পাহাড় দেখেছে তারা ততটা না বুঝবে, পাহাড় যারা দেখেনি, শুধু শুনেছে, তারা কিন্তু অতটা ভালো বুঝতে পারবে না। লেখক সেটাই বোঝাতে চেয়েছেন। আমাদের জন্য হিমালয়ের এই পাদদেশটুকু কত বৃহৎ, কত বিস্তৃত, কি মহান! আর সেই মহাশিল্পীর সৃষ্ট জগতে হিমালয় কত ক্ষুদ্র, বালুকা কণা বলিলেও বলা হয়। মানে এতটাই কিন্তু ছোট সেই মহাজগতের মধ্যে, তাই না? কিন্তু আমাদের কাছে কিন্তু অনেকটাই বড়। আমাদের এমন সুন্দর চক্ষু, কর্ণ, মন লইয়া যদি আমরা স্রষ্টার গুণকীর্তন না করি, তবে কি কৃতজ্ঞতা হয় না? এখানে কবি লেখিকা কি বলছেন? মানে যে বা যারা আমাদের বিশ্বকে সৃষ্টি করেছে, যে ভগবান, সেই স্রষ্টাদের যদি গুণকীর্তন আমরা না করি, তাহলে কি তাদের কি সেটা সঠিক দেওয়া হলো? তবে সেটা কৃতজ্ঞতা হয় না? মানে এটা কি খারাপ কাজ করা হলো না? সেটাই বলছে।
মন মস্তিষ্ক প্রাণ সব লইয়া উপাসনা করিলে তবে কিন্তু তৃপ্তি হয়। কেবল টিয়া পাখির মতো কণ্ঠস্থ কতগুলো শব্দ উচ্চারণ করিলে উপাসনা হয় না। অর্থাৎ ঠাকুরের মন্ত্র বা তন্ত্র বা ঠাকুরের স্তোত্র সেগুলো পাঠ করলেই কিন্তু উপাসনা হয় না। তদ্রূপ উপাসনায় প্রাণের আবেগ থাকে কই? প্রাকৃতিক সৌন্দর্য দর্শনকালে মন প্রাণ সত্যই সমস্বরে বলিয়া ওঠে, ঈশ্বরই প্রশংসার যোগ্য, ভগবানই কিন্তু প্রশংসার যোগ্য, তিনিই ধন্য। তখন এসব কথা মুখে উচ্চারণের প্রয়োজনও হয় না। বোঝা গেল? সংক্ষেপিত ও সম্পাদিত, অর্থাৎ পুরোটা কিন্তু বলা নেই এখানে। ঠিক আছে, বোঝা গেল? হিমালয় দর্শন প্রবন্ধটা বুঝতে পারলে? কি সুন্দর হিমালয় দর্শনের পুরো দৃশ্যটাকে লেখিকা কি সুন্দর ভাষাতে বুঝিয়েছেন। হতে পারে একটু সাধু ভাষায় লেখা আছে, বাট খুব যে কঠিন তা কিন্তু নয়। ঠিক আছে, আমি আশা করছি তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো প্রত্যেকটা লাইনের মানে সহ গল্পটা পুরোটাই। ঠিক আছে, তো কমেন্টে আমাকে অ্যান্সার করো তোমরা কেমন বুঝলে। যদি কোনো সমস্যা থাকে সেটাও আমাকে জানাতে ভুলো না। তো আজকে এই ভিডিওটা আমি এখানে শেষ করছি। নেক্সট ভিডিওতে তোমাদেরকে আমি এই অধ্যায় থেকে অর্থাৎ হিমালয় দর্শন থেকে প্রশ্নোত্তর দিয়ে দেবো। তো এটা ভালো করে প্রত্যেকে পড়ে নাও ততক্ষণ পর্যন্ত। আজকে এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো সবাই।